তারেক রহমানের মন্ত্রিসভার প্রথম বৈঠক 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত। লাভবান হবেন 12 লাখ কৃষক। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। বিশিষ্ট 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে পদক দিলেন প্রধানমন্ত্রী। বললেন, সংস্কৃতিকে রাজনীতিকরণ সভ্যতা নয়। কথা কম কাজ বেশি প্রত্যয় নতুন গভর্নর মুস্তাকুর রহমানের। কর্মকর্তাদের মূল্যস্ফীতি ও সুদ কমানোর উপায় খোঁজার তাগিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে হস্তক্ষেপ মানা হবে না। সরকারকে গণভোট বাস্তবায়ন করতেই হবে, হুঁশিয়ারি এনসিপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কৃষি ঋণ 10,000 টাকা সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে 1,550 কোটি টাকা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় 12 লাখ কৃষক লাভবান হবেন। বিএনপি জোট সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশে প্রায় 70% মানুষ জীবন ও জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ে এ খাতের অবদান প্রায় 19%। তাই এ খাতে ঋণ মওকুফের প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নেয়ার পর যত সুদই হোক সুদ আসল সহ পুরোটা মওকুফ করা হবে। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। সমুদয় অর্থই মাফ হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর এ পর্যন্ত সুদসহ কৃষকের কাছে পাওনা প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রকৃতপক্ষে লাভবান হবে বলেও জানান তিনি। সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের 1991 থেকে 1996 মেয়াদে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে। যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের 1991-96 সময়ে তখন 5,000 টাকা মতো কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়েছিল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, প্রতি বছর বইমেলার পরিধি বাড়লেও পাঠ্যাভ্যাস বাড়ছে কিনা তা ভেবে দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান অমর ২১-এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও ৩ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানো সহ একাধিক বিষয়ে কথা বলেন। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, অমর ২১-এ আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি বহু ভাষা ও সংস্কৃতি শেখা, জানা ও বোঝার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এই জন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বইমেলা প্রাঙ্গণ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। এবছর বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। মেলায় শিশুদের জন্য শিশু প্রহর থাকবে ছুটির দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবছর মোট 549টি স্টল ও 87টি লিটল ম্যাক থাকছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট 9 ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21-এ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। তিনি জানান, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। এদিকে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 21-এ পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে হেঁটেই সচিবালয়ে ফেরেন। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনে অসামান্য গৌরবোজ্জ্বল অবদানের জন্য 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানের হাতে 21-এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21-এ পদকে ভূষিত হয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান। শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির ইতিহাসে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। 21 জাতির আত্মপরিচয়ের স্মারক, সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী গুণী কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে
21 পদকে ভূষিত করেছি। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21 পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলে জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21 পদক চালু করেন। এ পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানকে 21 পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। সকাল 11:15টার দিকে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান সকালে বাংলাদেশ ব্যাংকে গেলে 3 ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, আগে কাজ শুরু করতে চান, পরে কথা বলা যাবে। নতুন গভর্নর দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদ এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:30টার পর তিনি সচিবালয়ে যান। গতকাল তাকে কেন্দ্রীয় ব্যাংক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন। সংস্কার পরিষদের স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণ গণভোটে হা ভোট দিয়েছে সংস্কারের জন্য, এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য দেয় নাই। বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং যারা সাক্ষ্য দিয়েছে তাদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান তার। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজে সাধারণ জীবনযাপন করবেন আর গুরুত্বপূর্ণ জায়গায় এমন কাউকে নিয়োগ দেবেন যারা বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাবে, এমনটা মেনে নেওয়া হবে না। যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে, আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে।
যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। তিনি নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে, এ স্লোগান ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচির ঘোষণা করেছে এনসিপি। গতকাল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকারকে গণভোট বাস্তবায়ন করতেই হবে, এছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। বিএনপি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে অটল 11 দলীয় জোট। জোটের সব দল এ প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলেও জানান আদিব। ফলাফল প্রকাশের 13 দিন পর গণভোটের ফলাফল সংশোধন করল নির্বাচন কমিশন ইসি। তাতে ভোট কমেছে 9.25 লাখ, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। গতকাল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এক অতিরিক্ত গেজেট থেকে তথ্য জানা গেছে। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে 12 ফেব্রুয়ারি গণভোট হয়। পরদিন 13 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বেসরকারিভাবে গণভোটেরও ফলাফল ঘোষণা করেন ইসি সচিব। সংশোধিত ফলাফলের গেজেটে বলা হয়, গণভোটে মোট ভোট পড়েছে 7,63,41,407টি, বাতিল ভোটের সংখ্যা 74,35,196টি, মোট বৈধ ভোটের সংখ্যা 6,91,86,211টি, হা ভোটের সংখ্যা 4,72,25,980, না ভোটের সংখ্যা 2,19,60,231। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের কণ্ঠরোধ হবে। জবাবদিহিতার মধ্যেই গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মেজবা রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বাসভবনে তার সঙ্গে বৈঠক করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনস অ্যাটকোর প্রতিনিধি দল। বৈঠকে বেসরকারি টেলিভিশন মালিক ও সংগঠনের প্রতিনিধিরা 10টি বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, সরকার গণমাধ্যম শিল্পকে শক্তিশালী ও গতিশীল দেখতে চায়। বলেন, দায়িত্বশীলতার চর্চা থাকলে সংবাদ মাধ্যমের পরিসর আরও বিস্তৃত হবে। গণমাধ্যমের এই স্বাধীনতা থাকা উচিত, এবং গণমাধ্যমের এই স্বাধীনতা না থাকলে নাগরিক হিসাবে যে ভোগান্তিটা হয়, অথবা নাগরিকদেরকে যারা আমরা জড়ো করার চেষ্টা করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তাতে আমাদের কি ক্ষতি হয়। আমি নিজেও সে কারণে একজন ভিকটিম। দীর্ঘদিন আমাকে অনেক মিথ্যা মামলা বহন করতে হয়েছে, এখনও আছে, কারাগারে থাকতে হয়েছে। ফলে আমি বিষয়গুলিকে আমি দেখি একটা অভিজ্ঞ রাজনৈতিক কর্মী হিসাবে দেখি। এবং আবার একই সঙ্গে এটা বুঝতে হবে যে স্বাধীনতা কিন্তু জবাবদিহিতাবিহীন হয় না। জবাবদিহিতাবিহীন যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে। আবার জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তো আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। আমি মন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছি। এ সময় অ্যাটকোর পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। সমস্যাগুলোর সমাধান হলে সরকার ও মালিক পক্ষ উভয়ই লাভ হবে বলে উল্লেখ করেন তারা। যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আমার মনে হয় যে এই সমস্যাগুলো আমার মনে হয় যে খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো সবগুলোই কিন্তু মানে উইন উইন সিচুয়েশন, যেটা সরকারেরও লাভ, আমাদেরও লাভ, এবং আমাদের সংশ্লিষ্ট যারা সহকর্মী মানে স্টেক হোল্ডার, এবং যেন আপনারা এই যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, ক্যামেরাম্যান আছেন, বোনেরা আছে, সবাই আছে, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা লাভের ব্যাপার হবে। বৈঠকে গণমাধ্যম শিল্পের বিকাশে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
জানান পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেবে সরকার। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এছাড়া পোশাক পরিবর্তনে পুলিশ সার্ভিস কমিশনের দাবির বিষয়টি আলোচনা হলে অবহিত করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময়ে জানাবো। স্কুল ছাত্রী শারিয়ার শারমিন বিনতির হত্যাকারী যুবক সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাকাপড়। পুলিশ জানিয়েছে সম্পর্কে সন্দেহ থেকে খুন করা হয় হাজারীবাগের নবম শ্রেণীর শিক্ষার্থী শারিয়ার শারমিন বিনতিকে। সিসিটিভি ফুটেজেও দেখা যায় বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি দুজন একসাথে হেঁটে যাচ্ছিল। কিছু সময় পর রক্তমাখা চাকু নিয়ে উদ্ভ্রান্তের মতো দেখা যায় সিয়ামকে। উদ্ধার করা হয় বিনতির ক্ষত বিক্ষত মরদেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল সিয়াম। হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহত বিনতির মা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অপহরণের শিকার স্কুল ছাত্রকে 1 ঘন্টার মধ্যে উদ্ধারের বিস্তারিত জানান পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জুলাই আন্দোলনের প্রথম 5 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জুলাই আন্দোলনে ফতুল্লা থানায় পৃথক 4টি মামলা এবং নারায়ণগঞ্জ সদর দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আজ জামিন পান নারায়ণগঞ্জের সাবেক মেয়র। আদালতে এই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও মোতার হোসেন সাজু। গত বছরের 9 মে ভোররাত 3টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয় সেলিনা হায়াত আইভীকে। পরে হাইকোর্ট তাকে 5 মামলায় জামিন দিলে আপিল বিভাগে সেটা স্থগিত হয়। গত 18 নভেম্বর আরও 5 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে উচ্চ আদালতের অপর বেঞ্চ থেকে জুলাই আগস্টে বগুড়ায় দায়ের করা একটি মামলায় 6 মাসের জামিন পেয়েছে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে রায় দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ জানায় আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। এজাহার অনুযায়ী 1971 সালের 26 মে 15 থেকে 20 জন রাজাকার এবং 25 থেকে 30 জন পাকিস্তানি দখলদার বাহিনীর সদস্য বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চাপড়ি ও তেলিগাতিতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষের ওপর হামলা চালায়। 40 থেকে 50টি বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংস করে। 2 জন নিরীহ মানুষকে হত্যা করে। এ রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ঈদ সামনে রেখে এবার নৌযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল সচিবালয়ে ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। মন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না। নৌ পরিবহন মন্ত্রী বলেন, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে অবৈধ পার্কিং বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌযান মালিকরা ভাড়া না বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ঈদের আগে 5 দিন ও ঈদের পর 5 দিন পর্যন্ত বাল্কের চলাচল বন্ধ থাকবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী বলেন, চাঁদা আর চাঁদাবাজি এক বিষয় নয়। নির্ধারিত প্রক্রিয়া মেনে অর্থ সংগ্রহ করা হলে তাকে চাঁদাবাজি বলা কঠিন, তবে জোরপূর্বক অর্থ আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো অবৈধ শক্তি যদি এ ধরনের কাজ করতে চায় তার কোনো সুযোগ নেই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার যাই। তারেক রহমানের মন্ত্রিসভার প্রথম বৈঠক। 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত, লাভবান হবেন 12 লাখ কৃষক।
অমর একুশে বইমেলা উদ্বোধন, বিশিষ্ট 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে পদক দিলেন প্রধানমন্ত্রী। বললেন, সংস্কৃতিকে রাজনীতিকরণ সভ্যতা নয়। কথা কম কাজ বেশি প্রত্যয় নতুন গভর্নর মুস্তাকুর রহমানের। কর্মকর্তাদের মূল্যস্ফীতি ও সুদ কমানোর উপায় খোঁজার তাগিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে হস্তক্ষেপ মানা হবে না, সরকারকে গণভোট বাস্তবায়ন করতেই হবে, হুঁশিয়ারি এনসিপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।